যারা চলে যায় তাদের অস্তিত্ব কি পুরোপুরি মুছে যায়, নাকি তাদের সেই অবশিষ্টটুকু তারা আমাদের কোনোভাবে জানান দেওয়ার চেষ্টা করে? কোনো ব্যাখ্যা নেই, তাই হয়তো আমরা পুরোপুরি বিশ্বাস করতে পারি না। কিন্তু এমন কিছু ঘটনা ঘটে যা ব্যাখ্যাহীন হলেও অস্বীকার করা যায় না। আজ শুনবেন ঠিক তেমনই দুটো অভিজ্ঞতা। নমস্কার, চ্যানেলের আরও একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি জো, আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুখানা অভিজ্ঞতা, ডেফিনেটলি দুখানা অভিজ্ঞতা। আশা করি সবাই খুব ভালো আছেন, নিজের খেয়াল রাখছেন, নিজের পরিবারের খেয়াল রাখছেন। এবং যে দুখানা অভিজ্ঞতা রয়েছে, কারা পাঠিয়েছেন তাদের নামগুলো আগে বলে দিই। একজন অনিমাদি আগেও আমাদের সাথে অনেক অভিজ্ঞতা শেয়ার করেছেন, এবং তার সাথেই রয়েছে রাজের অভিজ্ঞতা। আজ এই দুজন অভিজ্ঞতা আমি আপনাদের শোনাবো। তবে তার আগে রোজকার মতো যেটা আমার কর্তব্য করা উচিত, আপনার জীবনের যে কোনো রকমের অভিজ্ঞতা খুব সহজেই শেয়ার করতে পারেন। আপনাকে শুধু লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, তারপর সেটা পাঠাতে হবে কোথায়? আমার ফেসবুক পেজের ইনবক্সে। আর না হয় আপনি আমায় সোজা মেইল করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। ব্যাস, তাহলেই হবে। নিজের জীবনের যে কোনো রকমের এক্সপিরিয়েন্স আপনি শেয়ার করতে পারেন। তাহলে চলুন আর কথা বাড়াচ্ছি না, শুরু করে দিই আজকের এপিসোড। প্রথমেই শোনাবো আমি অনিমাদির পাঠানো এক্সপিরিয়েন্স। বেশ অদ্ভুত একখানা অভিজ্ঞতা, শুনে দেখুন। হাই জো, আশা করি ভালো আছো। আবার এলাম আর একটি ঘটনা নিয়ে। এটাও অনেক দিন আগের ঘটনা। আমার ঠাকুমা আমার বাবার মা নন, কিন্তু বাবারা 4 ভাই, আর ঠাকুমার নিজের সন্তান হিসেবে পরের 2 ভাই নিয়ে জ্যাঠা কাকা মিলিয়ে আমাদের অনেক বড় ফ্যামিলি ছিল। আমাদের ঠাকুরদা 4 তলা বাড়ি করেছিলেন, সব মিলিয়ে 8খানা ফ্ল্যাট। আমাদের হাঁড়ি আলাদা ছিল, কিন্তু কোনো অনুষ্ঠানে আমরা সবাই একসাথেই থাকতাম। সেই ঠাকুমা যখন মারা গেলেন, তখন অদ্ভুত একটা ঘটনা ঘটেছিল। আমাদের এলাকায় সাধারণত লোডশেডিং হয় না। দিনটা ছিল শনিবার। উনি অসুস্থ ছিলেন বলে সবাই ওনার ঘরেই জড়ো হয়েছিল। আমরা দোতলায় থাকতাম, আর ঠাকুমা থাকতেন 3 তলায়। হঠাৎই ঘরের সব আলো নিভে যায়, আর সাথে সাথেই 3 তলার ঘর থেকে কান্নার শব্দ শোনা যায়। সবাই গিয়ে দেখে উনি মারা গেছেন। এবার আমাদের বাড়ির সবচেয়ে ক্ষুদে সদস্যের কথা বলি। আমার ছোট কাকার ছোট মেয়ের বয়স তখন 2.5 বছর। কাকিমা যেহেতু চাকরি করতেন, ঠাকুমা তার সব থেকে ছোট নাতনিকেই সবচেয়ে বেশি ভালোবাসতেন। সেই ছিল বাড়ির সর্বকনিষ্ঠ। 2.5 বছরের মেয়ে, বুঝতেই পারছো, ঠাকুমা মারা যাওয়ার ব্যাপারটাও সে বোঝেনি। ও একটুও কাঁদেনি। যাই হোক, এরপর সবাই মিলে একসাথে ওই 13 দিনের কাজকর্ম করছিলেন। আমার ছোট কাকু 4 তলায় থাকতেন। একদিন দেখলেন মেয়ে ব্যালকনি দিয়ে নিচে কারোর সাথে কথা বলছে। ছোট কাকু ভাবলেন যে ওই হয় না যে নিচ থেকে কেউ দাঁড়িয়ে কথা বলছে, যেমনটা বাচ্চাদের সাথে বলে। উনি ইগনোর করে ওখান থেকে চলে যাচ্ছিলেন, আর তখনই শুনতে পান মেয়েটি তার সাথে ঠাম্মু ঠাম্মু করে কথা বলছে। ও এভাবেই তার ঠাকুমাকে ডাকত। ছোট কাকু বললেন, কই, কোথায় ঠাম্মু? সে বলল, ওই তো নিচে, আমি তো কথা বলছি, তুমি যাও। কাকু ভাবলো যে ও মিছিমিছি হয়তো ঠাকুমার সাথে খেলছে। যাক, মেয়েটা জানে না যে ঠাকুমা চলে গেছে, খেলুককে। সে ঘরে বসেও একা একা ওই অদৃশ্য ঠাম্মার সাথে কথা বলতো। এবার 12 দিনের দিন সন্ধেবেলা কাকিমারা 1 তলার ঘরে বসে কথা বলছিল। ছোট কাকু ওপর থেকে তাদের চেঁচিয়ে ডেকে বললেন যে, বৌদি, ছুটকি কি তোমাদের ঘরে গেছে? এক কাকিমা বললেন যে, না, সে তো আমাদের কাছে আসেনি। তখন কাকু বললেন যে, আচ্ছা, তাহলে আমি ওপরে খুঁজে দেখছি, বোধহয় ওপরে গেছে। আর তখনই হঠাৎ সিঁড়িতে পায়ের শব্দ শুনে কাকিমারা দেখলেন সেই বাচ্চা মেয়ে 4 তলা থেকে এক পা করে নেমে আসছে, আর হাতে একটা বালিশ। কাকিমারা অবাক হয়ে বললেন, এ কি মা, তোমাকে খুঁজছে বাবা উপরে, তুমি বালিশ নিয়ে কোথায় চললে?
সে বলল, ঠাম্মু তার বালিশ চাইছে, গলিতে দাঁড়িয়ে আছে, আমায় আনতে বলল। তখন সবাই তাকে কোলে তুলে নিয়ে বলল, বালিশ অন্য কেউ দিয়ে আসবে, তুমি আমাদের সাথে বসো। সে বলল, না, ঠাম্মু আমাকেই তো ডাকছে, আমি যাব। কাকু ততক্ষণে নেমে এসেছে। মায়েরাও কিন্তু এদিকে প্রচণ্ড ভয় পেয়ে গেছেন। কাকু তখন ওর 4 তলার ব্যালকনি দিয়ে ঠাম্মার সাথে গল্প বলার ঘটনাটা সবাইকে বলল। মা বললেন, ঘরে গিয়ে দরজার পাশে এক্ষুনি একটা পেরেক পুঁতে তাতে একটা মালা ঝুলিয়ে দিতে হবে। আর বললেন, আজকের রাতটা ওকে চোখে চোখে রেখো, ও যেন কোনোভাবেই বাইরে না যায়। সেই দিনটা কোনো রকমে কাটিয়ে পরদিন কাকু বালিশটা জলে ফেলে দিল। ভালো করে শ্রাদ্ধ শান্তি করলাম আমরা। পরদিন থেকে কিন্তু কাকুর মেয়ে আর একবারও ঠাম্মার নাম করেনি। জানি না আমার সেই খুঁড়তুতো বোন সত্যিই ঠাম্মাকে দেখেছিল কিনা। লোকে বলে বাচ্চারা কখনো মিথ্যে বলে না, আর 2.5 বছরের মেয়ে অতটা কল্পনাপ্রবণ হয় না। জানি না ঠাম্মা কি চেয়েছিল, বালিশটা না তার প্রাণাধিক প্রিয় নাতনিকে। এর উত্তর কারোর কাছে নেই। এটা ঠিক যে বাচ্চারা কল্পনাপ্রবণ হয়, কিন্তু 2.5 বছরের একটা মেয়ে এতটাই ছোট, তার দিদা বা ঠাকুমা যে নেই সেটা যে তাকে কল্পনা করতে হবে এটাই তার মাথায় আসার কথা নয়। সে যা দেখেছে সেটা হয়তো আমাদের জন্য কল্পনা, কিন্তু তার জন্য হয়তো সেটাই সত্যি। এই নিয়ে আপনি কি মনে করেন অবশ্যই জানান, কমেন্ট করুন আর নিজের মতামত শেয়ার করুন। এবং আপনারও যদি কোনো রকম এক্সপিরিয়েন্স থেকে থাকে আপনি খুব সহজেই শেয়ার করতে পারেন আমার ফেসবুকের ইনবক্সে, না হয় মেইল করুন। আমার ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। অনিমাদিকে অসংখ্য ধন্যবাদ এই অভিজ্ঞতা শেয়ার করার জন্য। এবং চলে যাব এবার রাজের অভিজ্ঞতায়। রাজ মণ্ডল, রাজ নিজের অভিজ্ঞতা শেয়ার করেছে এবং ঠিক কি ঘটনা ঘটেছিল চলুন শুনিয়ে ফেলি। আমি রাজ, আমার বাড়ি রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। আমি আজকে যে ঘটনাটা বলবো সেটা আমার জীবনের সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা, যেটার রহস্য আমি আজ পর্যন্ত সলভ করতে পারিনি আর মনে হয় না কোনোদিন পারবো। ঘটনাটা ঘটেছিল আমাদের খুব পরিচিত একটা জায়গা, ফারাক্কাতে। সালটা 2020। আমি তখন ক্লাস 8-এ পড়ি। আমার এক দাদু মারা গেছিলেন এবং সেখানে আমাদের শ্রাদ্ধের নেমন্তন্ন ছিল। আমরা ওই দাদুর বাড়ি কম করে হলেও 12 বছর পর গেলাম। সেই বোধহয় 2005 বা 6 সালে গেছিলাম। পড়াশোনার কারণে এবং বিভিন্ন কারণে সেই দিকে আর কখনো যাওয়া হয়ে ওঠেনি। তো যাই হোক, তো আমি আর আমার বাবা কামানের দিন সেখানে গেলাম এবং একদিন বাদে আবার মাকে নিয়ে সেখানে যাই। এবার এই দুদিনই কিছু কিছু ঘটনা ঘটেছিল। প্রথম দিন যদিও তেমন কিছু ঘটেনি, আসলে যেটা ঘটেছিল সেটা হচ্ছে অনেক বছর যাওয়া হয়নি, তাই রাস্তা ভুলে গেছিলাম। মানে কোন দিক দিয়ে যেতে হবে সেটা বুঝতে না পেরে অনেক ঘুরে ঘুরে গেছিলাম। তারপর রাস্তাতেই একটা বিশাল বড় পাকুড় গাছ দেখেছিলাম। এত পুরনো সেই গাছটা, কম করে 300 বছর পুরনো তো হবেই সেই গাছ। গাছটাকে একটা শাড়ি পরানো ছিল আর গাছের সাথেই কিছু পাথর, কিছু বোতল এইসব ঝোলানো ছিল। আর সেই গাছের পাশে একটা খুব সুন্দর পদ্ম পুকুর আছে। অনেকেই বলেন যে এই গাছের মধ্যে নাকি ঠাকুর থাকে। যিনি মারা গেছিলেন অর্থাৎ আমার সেই দাদু নাকি আমার কাকুকে বলেছিলেন যে একদিন সন্ধেবেলা বেশ লম্বা একটা মহিলা, উচ্চতা প্রায় 8-9 ফুট, একদম কোমর পর্যন্ত ঘন কালো চুল, লাল শাড়ি পরা, পুকুর থেকে উঠে নাকি সেই গাছের মধ্যে কোথায় বিলীন হয়ে যায়। যাই হোক, আমরা সেদিন সন্ধেবেলা ফিরে চলে আসি। এবার একদিন বাদে শ্রাদ্ধের দিন আবার মাকে নিয়ে যাওয়ার কথা। আমরা বাস ধরি, বাসে করে একদম ফারাক্কায় চলে আসি। এবার ফারাক্কাতে একটা জায়গা আছে, ওখানকার বাসিন্দারা ভালোই চিনবে, জায়গাটার নাম ফরেস্ট। আমি যখন শেষ কাকুর বিয়েতে এসেছিলাম তখন মনে আছে একটা বিশাল বড় ইটের প্রাচীর দিয়ে ঘেরা একটা জায়গা ছিল, ওর ভেতরে বেশ কিছু জিরাফ, হরিণ এসব ছিল। কিন্তু চোরা শিকারীদের অত্যাচার এত বেড়ে গেছিল যে তার জন্য 2011 কি 12 সালে ওদেরকে অন্য কোথাও নিয়ে চলে যাওয়া হয়। তো যাই হোক,
আমরা কাকুর বাড়ি যখন যাচ্ছি তখন গঙ্গার কিছু শাখা নদী পেরোতে হয়। তো আমরা যখন সেই নদী পেরিয়ে যাচ্ছি তখন বেশ ওই সন্ধে সন্ধে হয়ে এসেছে। আচ্ছা, এই নৌকোগুলোর না খুব সুন্দর একটা সিস্টেম, কোনো দাঁড় বা কোনো পাল নেই। যেহেতু ছোট নদী, তাই নৌকোর এদিকে আর ওদিকে নৌকোর সাথে দড়ি বাঁধা থাকে। সেই দড়ি ধরে টানলেই কিন্তু নৌকো পেরিয়ে যায়, এদিক থেকে ওদিকে চলে যায়। তো যাই হোক, আমরা সেভাবেই যাচ্ছি। আমরা নদী পার করে যখন এগোতে থাকি তখন একেবারেই সন্ধে। আমরা 5 জন একসাথে, আমি, আমার মা, আমার বোন তখন বাবার কোলে, আর সেই কাকু। নৌকো থেকে নামার পর যখন আমরা এগোচ্ছি আমরা দেখতে পাই যে গাছের জঙ্গল, মাঝখান দিয়ে সরু মাটির রাস্তা, আর চারিদিকে প্রচণ্ড অন্ধকার। আমরা সেই নদী থেকে বেরিয়ে জঙ্গলের ওপর দিয়ে উঠি সেই রাস্তার উপরে। সরু মাটির রাস্তা, চলতে শুরু করি। সেই রাস্তার বাঁ দিকে বেশি গাছপালা নেই, সেদিকটাতে একটু বেশি ঢাল, আর ডান দিকে প্রচুর জঙ্গল। এবার এভাবেই চলতে চলতে আমরা দেখতে পাই একটু দূরে এই রাস্তার উপরে খুব সুন্দর কয়েকটা বাড়ি, মাটির বাড়ি। উনুন জ্বলছে সেখানে, কিছু মহিলারা রান্না করছে, বাচ্চারা খেলছে। তো কাকু বলে যে এদিক ওদিক তাকানোর প্রয়োজন নেই, সবাই সামনে দেখে চলো, আর পেছনে ঘুরবে না কেউ। তখন আমি জিজ্ঞেস করি যে কাকু, পেছনে ঘুরলে কি হবে? মা তখন হঠাৎ করে খুব চেঁচিয়ে ওঠে। আমিও চুপ করে যাই। চলতে চলতে আমরা দেখি রাস্তার উপরেই একটা 3 চাকাওয়ালা অটো দাঁড়িয়ে আছে। অটোর ভেতরে লাইট জ্বলছে, একটা লোক ফোনে গান শুনছে। যাই হোক, আমরা সেই অটোটাকে ক্রস করেও হাঁটতে হাঁটতে চলে আসি। এভাবেই আরেকটু চলতে চলতে আসার পর আমরা কাকুর গ্রামে ঢুকে পড়ি। তারপর সেই রাতে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়ি। এবার তার পরের দিন সকালবেলায় যখন আমরা সেখান থেকে বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছি, তো সেই দিন ওই আগের দিন যে খাওয়া দাওয়া হয়েছিল অনেক মাছ বেঁচে গেছিল। তো কাকু আমাদের বলে যে মাছগুলো নষ্ট হবে, তোমরা নিয়ে যেতে পারো, বাড়িতে গিয়ে তো খাওয়া হবে তাহলে। তো আমরা সেই মাছগুলো নিয়ে নিই। তো কাকু আসে আমাদের বেশ খানিকটা এগিয়ে দেবার জন্য। তো আমরা সেই রাস্তা দিয়ে আসছি। এবার কাকু আমাকে বলছে, কালকে যেই মাটির বাড়িগুলো দেখতে পেয়েছিলিস, আজকে একবার খুঁজে দেখ তো, দেখতে পাস কিনা। আমি না পুরো আশ্চর্য হয়ে গেলাম। কালকে যেখানে যেখানে আমি বা আমার মা বা আমার বাবা মাটির বাড়িগুলো দেখেছিলাম, সেখানে কোনো মাটির বাড়ি নেই। সেখানে শুধুই বাঁশের ঝাড় ভর্তি। কোনো বাড়ির কোনো অস্তিত্বই নেই, একেবারেই ঘন জঙ্গল। আর এর থেকেও বড় ব্যাপার, যেখানে কালকে আমি একটা অটো দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, সেখানে আমি নিজেই দুপায়ে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, কারণ জায়গাটা এতটাই ঢালু, এতটাই গড়ান সেখানে, যে কোনো অটোর দাঁড়িয়ে থাকা সেখানে একেবারেই সম্ভব নয়। আর সব থেকে বড় কথা, রাস্তাটা এতটাই সরু, মানে আমরা চলছি, আমাদের পাশ দিয়ে যদি কোনো বাইক যায়, সেই বাইকটাও খুব কষ্ট করে যাবে। এই পুরো রাস্তাটাই আমরা দেখলাম যে একদিকে যেমন জঙ্গল, আর একদিকে একেবারেই ঢালু নেমে গেছে, আর তার পাশ দিয়ে বয়ে গেছে গঙ্গার শাখা নদী। সেইখানে কোনো বাড়ি ঘর করার কোনো ব্যবস্থাই নেই। এটা কি করে সম্ভব? কালকে সন্ধেবেলাতেই তো আমি দেখলাম এতগুলো বাড়ি, বাচ্চা কাচ্চা, রান্না হচ্ছে, উনুন জ্বলছে, কিন্তু আজকে কিচ্ছু নেই সেখানে, একটা বাড়িও নেই। এইসব ভাবতে ভাবতেই বাড়ি ফিরে আসি, এবং ওখান থেকে যখন বাড়ি ফিরি, ফেরার পর আর মাছগুলো খাওয়ারও ক্ষমতা হচ্ছিল না আমার, কারণ আমি জানতে পারি যে সেই মাছগুলো ওনাকে সেই পদ্মপুকুর থেকেই ধরে আনা। একটা প্রশ্ন আমার মাথায় আজও ঘোরে, যে বাড়িগুলো আমরা সন্ধেবেলা দেখেছিলাম, সেটা কি আমাদের সবার মনের ভুল ছিল, নাকি অন্য কিছু? এই রকম অভিজ্ঞতা না আমি আগেও শুনেছি। অনেক গ্রামগঞ্জে এমন অনেক কিছুই শোনা যায় বা দেখা যায়, যে জিনিসগুলো হয়তো অন্য সময় আমরা কেউ বিশ্বাস করতেই চাইবো না। যাই হোক, কেমন লাগলো আপনাদের এই অভিজ্ঞতা? নিজের মতামত অবশ্যই শেয়ার করুন, এবং ভালো লাগলে একটা ছোট করে লাইক করে দেবেন। আচ্ছা।
তাই ছিল আজকের আমাদের দুখানা এক্সপিরিয়েন্স। আশা করি আপনাদের ভালো লেগেছে। শেষ করব আজকের এপিসোড, তবে তার আগে আবারও শেষবারের মতো বলি, যদি আপনি আপনার নিজের বা নিজের পরিবারের বা বন্ধুবান্ধবের কোনো রকম যে কোনো রকমের এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান, খুব সহজেই শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজের ইনবক্সে, না হয় মেইল করুন আমার ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং টু মি। আজকের মতো গল্প, আজকের মতো আড্ডা এখানেই শেষ করছি। আপনাদের সবার সাথে দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।